রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে এনবিআর কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রেখেই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে যে দুটি বিভাগ করা হচ্ছে, সেখানে রাজস্ব নীতি বিভাগের প্রধান বা সচিব হিসেবে যে কোনো ক্যাডারের কর্মকর্তারা নিয়োগ পাবেন। এক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে। জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ হবে রাজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে। এর আগে চলতি বছরের ১২ মে রাষ্ট্রপতির অনুমোদনের পর রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। এই যে দুইটা যে উইং করা হলো এনবিআর এর, এই দুই উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদ রানা। তিনি নিয়মিত এনবিআর এর খবরাখবর আমাদেরকে সরবরাহ করে থাকেন। তাহিদ, আমরা যেটা দেখছিলাম যে এর আগে কিন্তু রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ আলাদা করে একটি অধ্যাদেশ জারি করা হয় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে। তারপরই আমরা এনবিআর কর্মকর্তাদের এক অংশের কিন্তু বড় ধরনের আন্দোলন আমরা লক্ষ্য করি। সেখান থেকে পরবর্তীতে আরেকটু সংশোধন করে এবারে যে অধ্যাদেশ চূড়ান্ত করা হলো, গুণগতভাবে কোথায় পার্থক্য দেখছেন? এর ফলে রাজস্ব আদায় এবং নীতি গ্রহণে কার্যক্রম কতটুকু গতিশীল হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তার আগে বলে রাখি যে এই রাজস্ব অধ্যাদেশটি যখন চূড়ান্ত অনুমোদন হয় উপদেষ্টা পরিষদে, এবং তখনই আমরা কিন্তু এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে এটিতে তাদের মধ্যে একটি তারা সন্তোষ প্রকাশ করেছেন, এবং তাদের মধ্যে যে একটি সেটি স্বস্তি বিরাজ করছে। কারণ তারা যে প্রথমে যে যখন এনবিআরের সংশোধনী এনে যখন প্রজ্ঞাপন জারি করা হয়, তখন তাদের মধ্যে একটি ক্ষোভ কিন্তু ছিল। বিশেষ করে এনবিআরের যে নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ, এই দুটি বিভাগই আসলে প্রধান কে হবেন সেটি নিয়ে কিন্তু একটি বিতর্ক ছিল, এবং এনবিআর কর্মকর্তা কর্মচারীরা সেই পদে কে থাকবেন সেটিকে কেন্দ্র করে, এবং সেটিতে তাদের এনবিআরের কর্মকর্তা কর্মচারী যাদের ২০ বছর পর্যন্ত অভিজ্ঞতা আছে, সেই সব কর্মকর্তা কর্মচারীদেরকে এই দুই বিভাগের প্রধান করার কিন্তু তার একটা দাবি কিন্তু ছিল। সেই জায়গা থেকে যদি বলি, তারা কিন্তু ১২ মে যখন অধ্যাদেশটি জারি হয়, তখনই কিন্তু তারা একটি আন্দোলন এবং প্রতিক্রিয়া তারা কিন্তু দেখিয়েছে। ফলে পরবর্তীতে এটি আবার সংশোধনী আনা হয়েছে, এবং সেটি আজকে চূড়ান্ত সংশোধন হয়েছে, এবং হয়তো দু একদিন পরেই সেটি হয়তো আমরা দেখতে পাবো যে প্রজ্ঞাপন আকারে জারি হবে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটি স্বস্তি দেখা দিয়েছে, যেহেতু এনবিআরের ব্যবস্থাপনা বিভাগে তাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে হয়তো এখানে তারা নেতৃত্বে আসবেন, এবং নীতি বিভাগ থেকে সেখানে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। সেটি এনবিআরের কর্মকর্তা হতে পারেন এবং বাইরের কোনো ব্যক্তিও হতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু একটি কমিটি করা হবে। সেইখানে যদি কোনো যোগ্য এবং চূড়ান্ত কোনো ব্যক্তিকে পাওয়া যায়, সেক্ষেত্রে এই কমিটি সরকারকে জানাবে। সেখান থেকে হয়তো একজন যোগ্য ব্যক্তিকে নীতি বিভাগের প্রধান করা হবে। ফলে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন এবং যে প্রেক্ষিতে তারা আসলে প্রতিবাদটি জানিয়ে এসেছিল, সেই জায়গা থেকে তারা আসলে এখন পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন, এবং তাদের যে শঙ্কা ছিল যে অন্যান্য বিভাগ থেকে যে এই দুটি বিভাগে যদি প্রশাসন ক্যাডারের লোক দিয়ে আসলে পরিচালিত করা হয়, সেক্ষেত্রে রাজস্ব আহরণের যে গতি, অতীতের মতো যে মন্থর গতি ছিল, সেটি আগামীতেও অব্যাহত থাকবে, এমনটা কিন্তু শঙ্কা কিন্তু এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছিল। ফলে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। শেষ পর্যন্ত আমরা দেখেছি তাদের আন্দোলন এতটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, যেখানে আমাদের রাজস্ব বিভাগের কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সারা দেশের শুল্ক স্টেশন, বন্দর সব কিছু কার্যক্রম বন্ধ রেখে তারা একটি শাটডাউন কর্মসূচি পালন করেছেন। ফলে সরকারের বিপুল পরিমাণ কিন্তু রাজস্ব পর্যন্ত হারাতে আমরা দেখেছি, এবং সরকারের পক্ষ থেকেও ব্যাপক একটি ক্ষোভ প্রকাশ হয়েছিল। জানতে চাই সেটা হচ্ছে যে এই যে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ আলাদা করা হলো, এর মাধ্যমে রাজস্ব আদায়ে কতটুকু গতি আসবে? বলা হচ্ছে যে আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন সময়ে অনিয়ম ছিল, রাজস্ব যে কর ছাড় ছিল, বিভিন্ন অনিয়ম এর সুযোগে কিন্তু অনেকেই কর ছাড় নিয়েছেন, এবং প্রভাবশালীদের সহায়ক নীতি গ্রহণ করা হয়েছে বিভিন্ন যোগসাজশে।
সেই বিষয়গুলো প্রতিরোধ করা যাবে কিনা এই যে আলাদা বিভাগের মাধ্যমে? না, সেটি তো অতীতে আসলে এগুলো রাজনৈতিক প্রভাব কিন্তু এই এনবিআরে কিন্তু ব্যাপক ছিল। আমরা দেখেছি প্রশাসন ক্যাডারের লোকজন যখন এখানে নিয়োগ হতেন তাদেরকে দিয়ে বিভিন্ন মহল, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন স্তরের লোকজন তাদের সুবিধা আদায়ের ক্ষেত্রে বিভিন্ন এসআরও জারি করে তারা ব্যবসায়িক সুযোগ সুবিধা কিন্তু নিয়েছেন এবং সেই ক্ষেত্রে সরকার কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব কিন্তু হারিয়ে থাকেন এই ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে যেখানে এনবিআরের কর্মকর্তারা তারা যে রাজস্ব আদায়ের যে কৌশল এবং কলা কৌশল তাদের যে আয়ত্তে আছে সেটি তারা আসলে তাদের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে যখন এইখানে তারা প্রতিফলন ঘটাবেন, ফলে রাজস্ব ফাঁকি এবং বিশেষ মহলের যে সুবিধা দেওয়ার যে জায়গাটি সেই জায়গাটি আসলে সংকুচিত হয়ে যাবে। ফলে এনবিআর কর্মকর্তারা তাদের যে স্বাধীনভাবে যে কাজ করার যে জায়গা সেটি কিন্তু এখন তৈরি হয়েছে, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ তৌহিদ রানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সরকারের নির্দেশে ছুটিতে থাকতে বলা হয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধান শাহিনুল ইসলামকে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দেবে। আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তিনি জানান, রিপোর্টের ভিত্তিতে প্রমাণ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শাহিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে 4 সদস্যের কমিটি আইন পর্যালোচনা করে মতামত দেবেন বলেও জানান তিনি। রিপোর্টের প্রেক্ষিতে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই পর্যন্ত ওনাকে যেটা বলা হয়েছে যে তদন্তের স্বার্থে ওনাকে সরকারের নির্দেশে ওনাকে অফিসে না আসার জন্য, ছুটিতে থাকার জন্য বলা হয়েছে। 5 দুর্বল ব্যাংক একীভূত করতে নতুন ব্রিজ ব্যাংক গঠনের খসড়া তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এ ব্যাংকের কার্যক্রম চলবে 2 বছর। একীভূত ব্যাংকের ভালো ঋণ নিজেদের কাছে রেখে মন্দ ঋণ দেওয়া হবে তৃতীয় পক্ষের কাছে। শুরুতে নতুন আমানত সংগ্রহ এবং ঋণ আদায় জোরদারের পাশাপাশি কর্মীদের চাকরির সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের শিকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়ায় 5টি বেসরকারি ব্যাংকে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে নতুন ব্রিজ ব্যাংকের গঠনতন্ত্রের খসড়া। নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হওয়ার পর রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি RJSC-তে আবেদন করা হবে। অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ব্রিজ ব্যাংকের লাইসেন্স দেয়া হবে। এই একীভূত প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। ব্যাংকগুলোর কার্যক্রম তখন কিভাবে পরিচালিত হবে এবং পরবর্তীতে ব্যাংকটাকে কিভাবে এটা কি সাস্টেন করবে এভাবে, নাকি সেটাকে আমরা হস্তান্তর করবো, এটা কি প্রাইভেট সেক্টরে যাবে না এটা প্রাইভেট সেক্টর বা পাবলিক ব্যাংক হবে, সেগুলো বাংলাদেশ ব্যাংক পরবর্তী কার্যক্রমেই সিদ্ধান্ত গ্রহণ করবে। একীভূত 5 ব্যাংকের দায় ও সম্পদ স্থানান্তর হবে নতুন ব্যাংকের নামে। এরপর ভাগ হবে ব্যাংকের ভালো ও মন্দ সম্পদ। ভালো সম্পদ ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে খারাপ সম্পদ স্থানান্তর করা হবে তৃতীয় পক্ষের কাছে। আর ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে সহায়তা করবে সরকার। প্রত্যেকে তো 93-94% করে আপনার ব্যাড অ্যাসেট, তার মানে গুড অ্যাসেটের কত, এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে পারবে না। এবং এগুলোর মার্চ করার পরেও আমার যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আরও নষ্ট হয়ে যাবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি, সেটা নিয়েও কাজ চলছে। একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে। ব্যাংক একীভূত হলে কর্মীদের যেন ছাঁটাই করতে না হয় সেজন্য গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। এছাড়া আমানতকারীদের আস্থা ফেরানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আগে রাজনৈতিক বোঝাপড়া মিটিয়ে নেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, 71-এর গণহত্যায় ক্ষমা আদায় করে নিতে হবে বাংলাদেশকে। তারা বলছেন, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পাকিস্তান, তাই সম্পর্ক উন্নয়নে লাভ ক্ষতির হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। পাকিস্তানের 2 মন্ত্রী ঢাকা সফর নিয়ে এসব পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক পরিবর্তনের পর সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ পাকিস্তান।
দেশের বাইরে বৈঠক করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। এপ্রিলে ঢাকায় বৈঠক করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব, আর 4 দিনের সফরে ইতোমধ্যেই ঢাকায় আছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর 23 আগস্ট আসবেন পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। বৈঠক করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে, সাক্ষাৎ করতে পারেন প্রধান উপদেষ্টার সাথেও। বিশ্লেষকরা বলছেন, সবকিছুর আগে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি সুরাহা করতে হবে। আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও বাংলাদেশকে ক্ষতিপূরণ আদায় করে নিতে হবে। যে পাকিস্তান ৭১ থেকে বার হতে পারছে না, এটা আমরা না, আমরা কিন্তু বার হতে চাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি তোমরা ৭১-এর ব্যাপারটা সমাধান করে দাও। পাকিস্তানের দিক থেকে যদি পরিবর্তন যদি আসলেই করতে চায়, তাহলে গুরুত্ব দিতে হবে এই অর্থনৈতিক কাঠামোর উপরে। আর ওটা খুব তাড়াতাড়ি আমি মনে করি একটা জায়গায় যেতে পারে, যদি যেই সমস্যা দুটো রয়ে গেছে সেই সমস্যা দুটো যদি সমাধান করতে পারে। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের দিক থেকে আমাদের দাবি তাদের কাছে, কারণ তারা একটা দায়ের মধ্যে আছে, সেটার ব্যাপারে তারা তাদের দায়িত্বটা তারা নিক, এটা আমরা দাবি করতেই পারি। বাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি, দুইটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের 2 মন্ত্রীর সফরে সরকারি কর্মকর্তাদের ভিসা মুক্ত ভ্রমণ, বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। ইসলামাবাদকে কোনো ছাড় না দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিমাত্রা দরকার নাই, আমাদের যেটুকু প্রয়োজন আমাদের জাতীয় স্বার্থ মাথায় রেখে আমরা যেখানে দুই দেশের সম্পর্কে সাযুজ্য পাবো, যেখানে পারস্পরিকভাবে লাভের জায়গাটা আসবে, সে বিষয়ে মনোযোগী হওয়া দরকার। অতিও হওয়ার দরকার নেই, কমও হওয়ার দরকার নেই। যে পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো আমাদের চেয়ে দুর্বল, এবং তারা ভালো করেই জানে আমাদের অর্থনৈতিক কাঠামো। সেখানেই যদি তারা মার্কেটের সুযোগ করে দেয়, ইনভেস্টমেন্টের সুযোগ করে দেয়, তাহলে আমি মনে করি একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হবে। কিন্তু অর্থনৈতিক কাঠামো আমি নেই একেবারে, আমি একটা রাজনৈতিক কাঠামো করছি, তা আবার ভারতকে কেন্দ্র করে, এটা বেশি দূর টানা যায় না। তবে হিসেব নিকেশ মিললে পূর্ব শত্রুরাও মিত্র হতে পারেন, এমন উদাহরণ রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে আবারও দরপতন দেশের শেয়ার বাজারে। কমেছে সূচক ও লেনদেন। ডিএসসির প্রধান সূচক কমেছে 4.44 পয়েন্ট, শেয়ার দর কমেছে 52 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 65 পয়েন্টেরও বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 8 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসসি এক সূচক কমেছে 4.44 পয়েন্ট, অবস্থান করছে 5374 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 187 কোটি 1 লাখ টাকা কমে আজ লেনদেন হয়েছে 766 কোটি 78 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 117টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 208টির, অপরিবর্তিত রয়েছে 72টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম শিপিং কর্পোরেশন, দ্বিতীয় বিচ হ্যাচারি, তৃতীয় অবস্থানে ওরিয়েন্ট ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইনফরমেশন সার্ভিসেস, সমতালিদার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে সালভো কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 65.37 পয়েন্ট কমে অবস্থান করছে 15,024 পয়েন্টে। লেনদেন 8 কোটি 18 লাখ টাকার শেয়ার। তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায় 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 169 টাকা 86 পয়সায়। দর বেড়েছে ইউরোর, বিনিময় হয়েছে 147 টাকা 6 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর বিনিময় হয়েছে 32 টাকা 83 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 33 টাকা 55 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 403 টাকা 24 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 29 টাকা 19 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।